মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু বসে পড়ে লকুর পাশে। প্রথমে চেষ্টা করে তাকে নাড়িয়ে তোলার। পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের কাছ থেকে জল নিয়ে লকুর মুখে ছেটায়, কিন্তু কিছুতেই কোনো কাজ দেয় না। রিজু পাশে কাঁদতে থাকা জবাকে বুকে টেনে নেয়। অপেক্ষা করতে থাকে অ্যাম্বুলেন্স আসা। ইতিমধ্যেই ঘটনাটা গ্রামেও ছড়িয়ে পড়ে। লক্ষ্মীর কানে পৌঁছতে সেও দৌড়ে আসে হাটের দিকে। লকুকে দেখে কান্নায় ফেটে পড়ে লক্ষ্মী। রিজু তাকেও বুকে ধরে সান্ত্বনা দেয়। অ্যাম্বুলেন্সও এসে পড়ে একটু পরেই। লকুকে তুলে নিয়ে তারা রওনা দেয় হাসপাতালের পথে, কিন্তু শেষ রক্ষে আর হয় না। হাসপাতাল যাওয়ার পথেই লকু মারা যায়। রিজু কান্নায় ভেঙে পড়ে। যে অ্যাম্বুলেন্সে করে ওরা হাসপাতালে যাচ্ছিল সেটাই ওদেরকে নামিয়ে দিয়ে যায় লকুর বাড়িতে। লক্ষ্মী জবাকে কোলে করে বাড়ি ফিরছিল। সেও অ্যাম্বুলেন্স দেখে দৌড়ে যায় বাড়ির দিকে। এসে দেখে পড়ে থাকা লকুর নিথর দেহ, আর পাশে বসে থাকা রিজুকে। লক্ষ্মীও কান্নায় ফেটে পড়ে। বাপ মা মরা রিজুর কাছে গুরুজন বলতে শুধু লকুই ছিল। আর লক্ষ্মীরও নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর ছিল একমাত্র লকু, যে লক্ষ্মীকে সেই বাবা মায়ের আদর দিত। তাই আজকে রিজু আর লক্ষ্মী দুজনেরই প্রথমবার নিজেকে অনাথ বলে মনে হচ্ছে। লক্ষ্মী প্রথম নিজেকে সামলে তুলল, তারপর রিজুকেও। লক্ষ্মী বলল, দেখ, যেতে তো সবাইকে একদিন হবেই। আমাদের কাকার ভেতরটা বড় সৎ ছিল, তাই দেখ কোনো কষ্ট পেতেই হলো না। তার আগেই চলে গেল। এভাবে ছেলে বউ আর নাতি ভর্তি পরিবারে সুখ পেয়ে গেল। এত কটা মানুষ পায় তুই বলতো? কথাগুলো মন দিয়ে শুনল রিজু। একমত হওয়াতে তার মন কিছুটা শান্ত হল। আস্তে আস্তে গ্রামের সমস্ত লোকেরা এসে পৌঁছয়, সেই প্রথম দুবারের মতো। এবারও তারাই সবটা জোগাড় করে দিল। নিজের সন্তান না থাকায় রিজুই মুখাগ্নি করল লকুর। এতদিন আনন্দে ভর্তি থাকা বাড়িটা আবার সেই আগের মতো খালি হয়ে গেল। কিন্তু জীবন তো এরকমই। এই কথা ভেবেই রিজু আর লক্ষ্মী জবাকে নিয়ে বাঁচতে শুরু করল। যদিও লকুর যাওয়াতে শুধু গুরুজন হারালো ওরা, তা নয়। লকু ছিল একজন অসাধারণ শিল্পী। হাত যদিও হারিয়েছিল লকু বহুকাল আগে, কিন্তু হাতের থেকেও বেশি একটা শিল্পীর কাছে দামি তার ভাবনা শৈলী। আর লকুর সেটা ছিল সবার থেকে আলাদা। শেষ জীবনে বেশি না থাকলেও যেটুকু নতুন ভাবনা রিজুকে সে দিত, সেই ভাবনা দিয়ে তৈরি জিনিসগুলোই বেশি বিক্রি হতো। কিন্তু লকুর চলে যাওয়াতে কাজের নতুনত্বটাও চলে গেল তার সাথে। মাটির জিনিসগুলো এখনো রিজু বানায় ঠিকই, কিন্তু আগের মতো আর সুন্দর হয় না। আর এই রেশারেশির বাজারে জিনিসগুলো বিক্রিও হয় না। প্রথমে লক্ষ্মীও খুব সাহায্য করেছে, লড়ে গেছে ওদের সংসারটাকে ভাসিয়ে রাখার জন্য। যদিও একটা সময়ের পর তাকেও হার স্বীকার করতে হয়েছে। একটা সুখী সাবলীল সংসার থেকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে দুবেলা ভালো করে খাবারও জোটে না ওদের। আবার রিজুও চেষ্টা চালিয়েছে কোনো না কোনো নতুন কাজ খোঁজার, কিন্তু কোথাও সে সুবিধে করতে পারেনি। তাই তার আবার মনে পড়েছে সে তো এই কাজটাই করতে জানে, অন্য কিছুর জন্য লোক তাকে রাখবেই বা কেন। লক্ষ্মী বলেছে সে লোকের বাড়িতে ঠিকই কাজ নেবে, কিন্তু তাতে রিজু রাজি হয়নি। ওর সম্মানে লেগেছে সেটা। যে লক্ষ্মীকে রিজু দায়িত্ব নিয়ে বিয়ে করেছে, এখন তাকে লোকের বাড়িতে কাজ করতে পাঠাবে? রিজু এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। কিন্তু লক্ষ্মী তো মা, নিজে না হয় কষ্ট করে থেকে যাবে, কিন্তু ছেলের কষ্ট তো আর সহ্য হয় না। কতদিন হয়ে গেল ছেলেটাকে ভালো করে খেতেও দিতে পারেনি সে। ছেলের কষ্ট না দেখতে পেরে লক্ষ্মী তার কাকার কাছে গিয়েও হাত পেতেছে, কিন্তু কাকা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
এটা জানতে পেরেও রিজুর সাথে ঝামেলা হয়েছে লক্ষ্মীর। রিজু বলেছে, আমি থাকতে তোকে হাত পাততে যেতে হবে? আমি কি এতই বেকার যে তোর ভরসা নাই আমার উপর? লক্ষ্মী বোঝানোর চেষ্টা করে, তোর উপর ভরসা না থাকলে নিজের ঘর বাড়ি সব ছেড়ে আসতেও লাগবো। হ্যাঁ দেখ, তুই আমাকে যেভাবে রাখবি আমি সেভাবে থাকবো, কিন্তু ছেলেটাকে এইভাবে আমি দেখতে পারবো না। কতদিন হয়ে গেল ওকে ভালো করে কিছু খেতেও দিতে পারি নাই। বুকটা আমার ফেটে যাচ্ছে রে। কথাটা শুনে রিজুরও চোখ ছলছল করে ওঠে। পর মুহূর্তেই তার মাথায় রাগ আবার চড়া দিয়ে ওঠে। নিজের ওপর ধিক্কারও আসে রিজুর। সে কিরকম মানুষ যে নিজের পরিবারের জন্য দুবেলা ভাত জোটাতে পারে না? রাগে ঘেন্নায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে রিজু। সে গিয়ে বসে নদীর পাশে। দিন গড়িয়ে সন্ধে হয়, সন্ধে গড়িয়ে রাত। কিছুতেই রিজু কোনো উপায় খুঁজে পায় না। শেষে রিজু ঠিক করে যে সে টাকা ধার করবে। চলে যায় পাশে থাকা এক মহাজনের বাড়িতে। তার কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসে। সে টাকাটা তুলে দেয় লক্ষ্মীর হাতে। লক্ষ্মী টাকাটা দেখে অবাক হয়ে যায়। সে রিজুকে জিজ্ঞেস করে, এ তোর টাকা কোথায় পেলি তুই? রিজু প্রথমে কিছুই উত্তর দেয় না, কিন্তু লক্ষ্মীর বারবার প্রশ্ন করার পর রিজু চেঁচিয়ে উঠে বলে, যেখান থেকেই পায়, আর তোর জেনে লাভ কি রে? হ্যাঁ, তুই সংসার চালা এটা দিয়ে, নিজের কাজটা কর। হ্যাঁ, আমাকে আমার কাজটা করতে দেয়। শব্দগুলোর চেয়েও বেশি কথা বলার ভঙ্গিটা আঘাত করে লক্ষ্মীকে। লক্ষ্মী বুঝতে পারে না রিজু কেন এরকম ব্যবহার করলো ওর সাথে। তার একটা প্রশ্নে আজকে রিজু এভাবে চিৎকার করে উঠল। যে রিজু আজ অব্দি তার সাথে কোনোদিন জোর গলায় কথা বলেনি। লক্ষ্মীর প্রচন্ড কান্না পেল, কিন্তু কোনোভাবে চেপে রেখে বাইরে রান্না করতে চলে গেল লক্ষ্মী। রিজু মাথা ঠান্ডা হওয়ার পর বুঝতে পারল সে কত বড় একটা ভুল কাজ করেছে। লক্ষ্মী তো তার খারাপ চেয়ে তাকে জিজ্ঞেস করতে আসেনি। রিজুর কোনো ক্ষতি যেন না হয় সে ভেবেই লক্ষ্মীর এই প্রশ্ন করা। বুঝেই রিজু বাইরে যায়। সে দেখে লক্ষ্মী বাইরে একটা কোণে বসে চোখের জল মুছছে। রিজুর চোখেও জল চলে আসে। সে দৌড়ে গিয়ে লক্ষ্মীকে পিছন থেকে জড়িয়ে ধরে, বলতে থাকে, তো আমাকে ক্ষমা করে দে রে লক্ষ্মী, আমি কিছু না বুঝেই তোকে অনেক কথা শুনিয়ে ফেলেছি, তো আমাকে ক্ষমা করে দে। আমি তো তোকে আর জবাকে ভালো রাখার জন্যই সব করেছি, তো আমাকে ক্ষমা করে দে। লক্ষ্মী সবটা শুনে ঘুরে তাকায় রিজুর দিকে। ওর হাতটা নিজের হাতে নিয়ে লক্ষ্মী বলে, তুই নিজেকে একা ভাবছিস কেন? আমিও তো আছি নাকি? আমার সংসারিটা লয়, আমাকেও সুযোগ দে সংসারে টাকা আনা। যদিও মন থেকে মেনে নিতে পারে না, তাও রিজু মাথা নেড়ে জানায় সে রাজি আছে। লক্ষ্মী পরের দিন সকালেই বেরিয়ে যায় কাজ খুঁজতে, আর কাজ পায়ও সে। গ্রামেরই একজনের ফার্ম হাউসে কাজ নেয়, খুব অল্প মাইনে, কিন্তু সেটাও এই অবস্থায় অনেক বলেই মনে হয় দুজনে। এই দরুন সংসারটাও কিছুটা সামলায়। বাইরে থেকে দেখে মনে হয় সবটাই ঠিক দিকে যাচ্ছে, কিন্তু রিজু যেহেতু কিছুতেই তার স্ত্রীর লোকের বাড়িতে কাজ করাটা মেনে নিতে পারছিল না, তাই সে টাকা ধার করাটা বন্ধ করতে পারে না। রিজু ভাবে যে তার জিনিস আবার বাজারে বিক্রি হওয়া শুরু হলে সে সব ধার শোধ করে দেবে। আস্তে আস্তে টাকার অঙ্কটা বড় হয়। লক্ষ্মী প্রথমে জানতে পারায় অনেক চেষ্টা করে রিজুর এই বাজে অভ্যেস বন্ধ করার, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়ে ওঠে না। ওদিকে মহাজনদের টাকা ফেরত দেওয়ার সময়ও এগিয়ে আসে। এক সময় রিজু যে গ্রামে মাথা উঁচু করে চলত, সে টাকা থাকুক চাই না থাকুক, তাকে আজকাল বাইরে বেরোতে হয় চোরের মতো। হঠাৎ একদিন সন্ধেবেলায় মহাজনদের লোক এসে পৌঁছয় রিজুর খোঁজে ওদের বাড়িতে। রিজুর খোঁজ করাতেই লক্ষ্মী জানায় যে সে বাড়িতে নেই। সেটা লোকগুলো বিশ্বাস করে না, তাই ওখানেই চিৎকার ভাঙচুর সব শুরু করে ওরা। ভয়ে জবা কাঁদতে শুরু করে। লক্ষ্মীও ভয়ে ছেলেকে বুকে জড়িয়ে ওদেরকে বলতে থাকে, আমি আমি মিথ্যা কথা বলছিলাই গো, ও সত্যি এখানে নাই। ও তোমার বাবুর সব ধার শোধ করে দেবে, আমি করে দেবো,
তোমরা কোনো ক্ষতি করো না গো। লোকজনগুলো কোনো কথারই তোয়াক্কা করে না। ভাঙচুর শেষ হলে তারা জবাকে লক্ষ্মীর কোল থেকে ছিনিয়ে নেয় আর লক্ষ্মীকে বলে যায় যদি তার ছেলেকে সুস্থ ফেরত চায় তো রিজু যেন গিয়ে দেখা করে আসে মহাজনের সাথে। লক্ষ্মী অনেক চেষ্টা করে ওদের থামানোর, কিন্তু পেরে ওঠে না অত লোকের সাথে। রাগে কষ্টে লক্ষ্মী রাস্তায় বসে কাঁদতে থাকে। ছেলের জন্য বুক হাহাকার করে তার। মাথায় খারাপ চিন্তা আসতে থাকে, তার ছেলে জবার কিছু হবে না তো। ঘটনাটা যখন ঘটে রিজু নদীর ধারে বসেছিল। সারাদিন তার একটাও জিনিস বিক্রি হয়নি বাজারে। বাড়িতে গিয়ে কি বলবে, কি করে দেনা শোধ করবে, এই নিয়ে সে চিন্তা করে যাচ্ছে। অন্ধকার ঘনিয়ে আসাতে রিজু ঠিক করলো এবার বাড়ি ফিরতে হবে। তাই বস্তা তুলে সে রওনা দেয় বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছতেই রিজু দেখতে পায় লক্ষ্মী বাড়ির বাইরের রাস্তায় বসে কাঁদছে। রিজুর ভেতরটা আতঙ্কে ভরে যায়। সে দৌড়ে যায় লক্ষ্মীর দিকে, তাকে কাঁধে ধরে তোলে, তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে লক্ষ্মী, তুই এখানে এভাবে কেনে? হ্যাঁ? রিজুকে দেখে লক্ষ্মীর রাগ ফুটে বেরোয়। এবার সে দুহাত মুঠি করে রিজুর বুকে মারতে শুরু করে। রিজু এমন ব্যবহার দেখে স্বাভাবিকভাবেই হক চকিয়ে যায়। সে থামানোর চেষ্টা করে লক্ষ্মীকে দুহাত ধরে, কিন্তু লক্ষ্মীর এখন মাথার ঠিক নেই। রিজু কিছু করেই তাকে থামাতে পারে। কিছুক্ষণ পর লক্ষ্মী নিজেই থেমে যায়। নিজের পুরো শরীরটা এবার ছেড়ে দেয় সে। কষ্টে চিৎকার করে বলে, এসব তোর জন্য হয়েছে। কতবার করে তোকে বারণ করেছিলাম তুই টাকা লিজ লাই, কিন্তু তুই লোভ ছাড়লি নাই। আজকে সেটার ফলে আমাকে দিতে হয়েছে। আমার ছেলে, আমার যুবাটাকে ওরা নিয়ে গেল। এই শেষ কথাটা রিজুর কানে ভয় আর আতঙ্ক তৈরি করে। সে বলে ওঠে, ওরা নিয়ে গেল মানে? ওরা কারা? লক্ষ্মী আবার একইভাবে বলে ওঠে, যাদের কাছে তুমি ধার নিতে যাস তারা। বলেছে তুই না গেলেও ছেলেটার ক্ষতি করে দেবে ওরা। কথা শেষ হওয়ার আগেই রিজু ছুটে চলে যায় মহাজনদের বাড়ির দিকে। রিজু ভাবতে থাকে কত বড় ভুল না সে করেছে। ওর বাবা মা মারা যাওয়ার সময়ও তো এরকম হয়েছিল। সেই এক মহাজনের কবলে পড়ে ঘর বাড়ি সব হারাতে হয়েছিল রিজুকে। আবার সে ওই এক ভুল করল, আর এই ভুলের জন্য কি এবার নিজের ছেলেকে হারাতে হবে? ভাবনাগুলো শেষ হওয়ার আগেই রিজু পৌঁছে গেল মহাজনের বাড়িতে। সে দেখতে পেল তার ছেলে জবাকে এক কোণে বসে অসহায়ভাবে কাঁদছে। রিজু ছুটে যাওয়ার চেষ্টা করলো ওদিকে, কিন্তু তার আগেই মহাজনের পোষা গুন্ডা এসে তাকে থামিয়ে দিল, ধরে নিয়ে গেল মহাজনের কাছে। রিজু নিরুপায় ভাবে গেল তাদের সাথে। সে সোজা গিয়ে মহাজনের পা ধরে বলল, আমার ছেলে তো তোকে কিছু করে নাই বাবু, তোর সব টাকা আমি ফেরাই দেব, ছেলেটাকে তুই ছেড়ে দে। কথাটা শুনে মহাজন এক শয়তানি হাসি হেসে ভাবল এবার সে রিজুকে বাগে পেয়েছে। মহাজনও জানালো যে সে অনেক দিন ধরে রিজুকে খুঁজছে, কিন্তু রিজু দেখা দিচ্ছে না। রিজু কি তার টাকা মেরে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল? রিজু এটা শুনে সজোরে মাথা নেড়ে বলে, লা বাবু লা লা, তুই টাকা ধার রেখে আমি পালাবো লাই, আমাকে একটু সময় দে, আমি তোর সব টাকা ফেরত দিয়ে যাব। কথাটা শুনে মহাজন জানায় যে সে একটু সময় দেবে রিজুকে, আর ছেলেকেও নিয়ে যেতে দেবে। কিন্তু যদি সময় টাকা ফেরত না পায় তাহলে কিন্তু এবার ছেলে নয়, রিজুর বউকেও ওরা তুলে আনবে, আর ওদের ক্ষতি করতে ওরা দুবার ভাববে না। রিজু সবটা শুনে মাথা নাড়ায় আর মহাজনকে অনেক ধন্যবাদ দেয়। তারপর জবাকে নিয়ে বাড়ি ফেরত আসে। লক্ষ্মী এতক্ষণ অস্থিরভাবে বসেছিল বাড়ির বাইরে। জবাকে আসতে দেখে লক্ষ্মী দৌড়ে যায় ওর দিকে, প্রায় ছিনিয়ে নেয় রিজুর কোল থেকে জবাকে। নিজের বুকে জবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী।
রিজুও চোখে জল নিয়ে বলে, আমাকে ক্ষমা করে দে রে লক্ষ্মী, আমি বুঝতে পেরেছি কত বড় ভুলটাই না আমি করেছিলাম। তুই দেখ, সব আমি ঠিক করে দেবো। হ্যাঁ। লক্ষ্মী যদিও কোনো কথাই শোনে না রিজুর, সে জবাকে নিয়ে সোজা বাড়ি ঢুকে যায়। রিজু বুঝতে পারে সে কত বড় অন্যায় কাজটা করে ফেলেছে, আর সে এত সহজে ক্ষমা পাবে না লক্ষ্মীর কাছে। রাত্রিবেলা খাওয়া শেষ করে রিজু ভাবতে বসে। সে বলি তো দিয়েছে যে সে সব ঠিক করে দেবে, কিন্তু কি করে? না তার হাতে আছে কোনো কাজ, না কিছু। ঘর যে চলে সেটাও তো লক্ষ্মীর আনা টাকায়। শেষ কবে তার তৈরি মাটির জিনিস বাজারে বিক্রি হয়েছে সেটাও তার মনে নেই। ভাবতে ভাবতে রিজুর মাথা খারাপ লাগতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মহাজনের বাড়ি থেকে আবার তলব পড়ে রিজুর। পরিবারের ক্ষতির ভয়ে রিজু দৌড়ে যায় সেখানে। এইবারে শুধু শাসানি নয়, এক দুঘা মারও খেতে হয় রিজুকে। বাড়ি ফিরে যখন লক্ষ্মী দেখে রিজুর মুখে শরীরে আঘাতের দাগ, লক্ষ্মীও নিজেকে থামাতে পারে না। চোখে জল নিয়ে জড়িয়ে ধরে রিজুকে। খুব সাবধানে আঘাতগুলোকে পরিষ্কার করে তাতে ওষুধ লাগিয়ে দেয়। লক্ষ্মী রিজুকে বলে, তুই চিন্তা করিস না রে, আমার তোর উপর পুরো ভরসা আছে, তুই সব ঠিক করতে পারবি, আমি জানি। কথাগুলো শুনে রিজু মাথা নাড়ায় ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে চিন্তায় ওর মাথাটা খারাপ হয়ে যায়। রিজু খুঁজে পায় না যে সে কি করবে। ঠিক এই সময় করেই গ্রামে আগমন হয় এক কাপালিকের। নদীর ধারে একটা বট গাছের নিচে আস্তানা গেড়ে বসেছে সে। স্বাভাবিকভাবেই গ্রামের সব লোকেদের একরকম ভক্তি জন্মায় এই কাপালিকের প্রতি। নিজেদের সমস্যা নিয়ে গ্রামের লোকেরা যেতে শুরু করে তার কাছে। খবরটা রিজুর কাছে পৌঁছতেই ওর মনে আশা দেখা দেয়। তার এত সমস্যার সমাধান যদি কাপালিকের কাছে পাওয়া যায়, এই আশা নিয়ে সে ছুটে যায় বাড়িতে। লক্ষ্মীকে বলে, শুনছিস লক্ষ্মী, লক্ষ্মী শুনছিস? কোথায় গেলি রে? শুনছিস? আমাদের সব কষ্টের উপায় হয়ে গেছে রে লক্ষ্মী। হ্যাঁ। লক্ষ্মী কথাটা শুনে অবাক হয়ে যায়। ভাবতে থাকে তার বরের কি মাথা খারাপ হয়ে গেছে। রিজু যদিও একইভাবে বলতে থাকে, নদীর ধারে একটা বাবা এসেছে, ও সবার সব সমস্যা ঠিক করে দিচ্ছে রে। আমরাও যাব, বুঝলি? গিয়ে আমরা বলবো ওকে আমাদের সব সমস্যার কথা, তুই দেখবে একটা উপায় ঠিক করে দিব। হ্যাঁ। কথাগুলো শুনে লক্ষ্মীর মন অবিশ্বাসে ভরে যায়। তার সাথেই আরো একটা জিনিস মনে হয় লক্ষ্মীর। সে রিজুকে বহুদিন এতটা খুশি আর আত্মবিশ্বাসী দেখেনি। যদি এভাবেই সে নিজের কাজের উপর ভরসাটা আবার ফিরে পায়, কোনোভাবে ঘুরে দাঁড়ায় নিজের জীবনে, এসব নানান জিনিস ভেবে লক্ষ্মী রিজুকে বাধা দেয় না, বরঞ্চ তার খুশিটাতে নিজেকেও মিলিয়ে নেয়। পরের দিন একদম সকালে স্নান করে ভালো জামা কাপড় পরে তৈরি হয় রিজু। লক্ষ্মী বাড়িতে থাকা অল্প চাল আলু সব তুলে দেয় রিজুর হাতে, কাপালিককে দান করার জন্য। রিজু তাই নিয়ে বেশ ভালো মনে এগিয়ে যায় কাপালিকের পথে। বটগাছের তলায় পৌঁছে রিজু দেখে সেখানে কালো কাপড় পরা এক বিশাল আকারের ব্যক্তি বসে, পরিষ্কার গায়ের রং, যদিও সেটা বোঝাই যাচ্ছে না, সারা গায়ে মেখে থাকা ছাইয়ের জন্য। মাথায় এক বিশাল জটা, মুখ দাড়িতে ভর্তি, কপালে একটা বড় লাল রঙের টিপ, গায়ে কালো রঙের পোশাক। চেহারা দেখে যে কোনো মানুষের ভয় ধরে যাবে। রিজুরও খানিকটা তাই হল। তাও সে এগিয়ে গেল কাপালিকের দিকে। কাছে পৌঁছে সে প্রথমে চাল আলুর ব্যাগটা এগিয়ে দিল কাপালিকের দিকে, তারপর প্রণাম করল। কাপালিক এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল, এবার সে চোখ খুলল, তাকালো রিজুর দিকে, কিন্তু কিছু বলল না। রিজু অবাক হয়ে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর হাত জোড় করে মিনতির স্বরে বলে উঠল,
বাবা, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা। গ্রামের লোকেদের কাছে আমি সব কথা শুনেছি, তুই সবার সব অসুবিধা ঠিক করে দিচ্ছিস। হ্যাঁ, আমিও এই আশা নিয়েই এসেছি তোর কাছে। কাপালিক এবার মুখ খুলল। তোর নাম রিজু, দেনা পাওনায় ডুবেছিস তুই। কথাগুলো শুনে অবাক হয়ে যায় রিজু, হাত জোড় করেই শুনতে থাকে। কাপালিক আবার বলে ওঠে, কিন্তু তোর সমস্যার সমাধান তো আমার কাছে নেই। শুনে ভেঙে পড়ে রিজু, কাঁদো কাঁদো মুখে আবার মিনতির স্বরে বলে ওঠে, এরম বলবেন নি বাবা, আপনি আমার শেষ আশা, কিছু সমাধান দিন। কাপালিক ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবে, তারপর ইশারা করে রিজুকে ডাকে তার কাছে। রিজু ইশারা মতোই তার কাছে আসে। তারপর কাপালিক ফিস ফিস করে বলে, একটা উপায় আছে, সহজ না কিন্তু, তুই পারবি? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।